আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলো, আবার দ্বিতীয় পর্ব পরে এই বার্ষিক পরীক্ষা সামনে আছে। আমি আজ বার্ষিক পরীক্ষার যে 6টা অধ্যায় আছে সেখান থেকে আমি চতুর্থ অধ্যায় থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাই আশা করি পাঠে মনোযোগী হবে। বাংলাদেশের ভূপ্রকৃতি অধ্যায় 4। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এগুলোর মধ্যে পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী ইত্যাদি প্রধান। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়েছে, অর্থাৎ যেহেতু দক্ষিণে বঙ্গোপসাগর, সাগরটা নিচু, এই কারণে এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাংলাদেশের ভূখণ্ডটা ঢালু হয়েছে, প্রবাহিত হয়েছে। ফলে এসব নদ নদী, উপনদী এবং শাখা নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি এইসব নদ নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশে প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো হলো 1 নম্বরে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নম্বরে হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, 3 নম্বরে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। প্রিয় শিক্ষার্থী, এই 3টা ভূপ্রকৃতিটাকে আমি আগে ধাপে ধাপে বিশ্লেষণ করব। 1 নম্বরে প্রথমে আমি আলোচনা করব টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। প্রিয় শিক্ষার্থী, কয় পার্সেন্ট এলাকা? 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে টারশিয়ারি যুগের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, কত বছর আগে? প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে যখন হিমালয় পর্বত উত্থিত হয়েছে, অর্থাৎ হিমালয় পর্বতের যখন সৃষ্টি হয়েছে, হিমালয় পর্বত যখন উদয় হয়েছে, সেই সময়ে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। প্রিয় শিক্ষার্থী, এই টারশিয়ারি যুগের পাহাড়কে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এবং এই অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার পূর্বাংশ অন্তর্ভুক্ত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল তাজিওডং বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউকারাডং, যার উচ্চতা 1230 মিটার। এছাড়া এই অঞ্চলের আরও 2টি উচ্চতর পাহাড় চূড়া রয়েছে। এগুলো হলো মদকমল, এটার উচ্চতা হলো 1000 মিটার, আর একটি হলো পিরামিড, এর উচ্চতা হলো 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম এবং শেল দ্বারা গঠিত। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়।
উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এগুলোর উচ্চতা 60 থেকে 90 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসিয়া এবং জয়ন্তীয়া প্রধান। চিকনাগুল, খাসিয়া এবং জয়ন্তীয়া প্রধান। প্রিয় শিক্ষার্থী, এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, এই বাংলাদেশের ভূপ্রকৃতিটাকে যদি মনে রাখতে চাও তাহলে তোমরা বাংলাদেশের মানচিত্রটাকে সামনে রাখবে এবং যে মানচিত্রের মধ্যে জেলাগুলোর নাম আছে তোমরা মানচিত্রটাকে সামনে রেখে জেলাগুলো দেখবে এবং কোন এই যে কোন জায়গার কোন জেলাগুলো নিয়ে কোন টারশিয়ারি যুগের পাহাড়টা কোন জেলাগুলো নিয়ে গঠিত সেটা তোমরা যদি মানচিত্রটাকে সামনে রেখে দিকগুলো মনে রাখো এবং ওই দিকে কোন কোন জেলা আছে সেই জেলাগুলো মনে রাখো তাহলে তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ প্লাস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর পয়েন্ট হবে প্লাস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি। বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাস্টোসিন কাল বলা হয়। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাস্টোসিন কাল বলা হয়। এই সময়ের বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। প্লাস্টোসিন কালের সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যথা বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা প্রায় 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও বাউলের সোপানসমূহ গঠিত। অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর এবং বাউলের সোপানসমূহ গঠিত। এর আয়তন প্রায় 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মাটির রং হল লালচে এবং ধূসর। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন 34 বর্গ কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এই অঞ্চলের মাটির রং লালচে এবং মাটি নুড়ি, বালি এবং কংকর মিশ্রিত। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্ট হইল সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের প্রায় 80% ভূমি নদীভিত্তিক এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, প্লাবন সমভূমির পরিমাণ হল 80%, অর্থাৎ প্লাস্টোসিন কালের টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাস্টোসিন কালের পাহাড় মিলে হলো 20%। অর্থাৎ টারশিয়ারি যুগের পাহাড় হলো বাংলাদেশের মোট ভূভাগের 12%, আর যে প্লাস্টোসিন কালের সোপান সেটা হলো মোট ভূভাগের 8%। 8% এবং 12% মিলে হয় 20%, আর বাকি 80% হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। প্রিয় শিক্ষার্থী, 80% হইল সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, 1,24,266 বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, রাজশাহী অঞ্চলের অংশবিশেষ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট,
সুনামগঞ্জ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার পূর্ব দিকে সামান্য অংশ নিয়ে এই সমভূমি গঠিত। প্রিয় শিক্ষার্থী, যেহেতু পল্লীমাটি বিধৌত এই বিস্তীর্ণ সমভূমি, এই কারণে এই বাংলাদেশের যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এটা খুবই উর্বর ভূমি। এই উর্বর ভূমিতে বাংলাদেশের প্রচুর ফসল উৎপাদন হয়। এছাড়া চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ এবং লক্ষ্মীপুর ও ফেনী জেলার কিছু অংশ জুড়েও এই সমভূমি বিস্তৃত। হিমালয় পর্বত থেকে আনীত পলল দ্বারা এই অঞ্চল গঠিত, অর্থাৎ হিমালয় পর্বতের ধসে পড়া খসে পড়া যে পলিমাটি, সেই পলিমাটি নদীর পানি দ্বারা ধুয়ে এনে এই পলল ভূমিটা গঠিত হয়েছে। ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত। নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল উপকূলীয় সমভূমি। খুলনা এবং পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দ অংশ নিয়ে স্রোতজ সমভূমি গঠিত। বাংলাদেশের এই অঞ্চলগুলোর মাটি খুবই উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমিটা খুবই উর্বর, এই জন্য বাংলাদেশের প্রচুর ফসল খুব কম পরিশ্রমে কম সার প্রয়োগ করে প্রচুর ফসল উৎপাদিত হয়। বিশ্বের এইরকম উর্বর দেশ খুব কমই আছে। বাংলাদেশের মতো একটা উর্বর দেশ পৃথিবীর বিশ্বে খুব কমই আছে। বাংলাদেশ এই পলল দ্বারা গঠিত হওয়ার কারণে খুবই উর্বর একটা দেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম। বাংলাদেশের ভূপ্রকৃতিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আরেকটি হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, আর আরেকটি হলো সর্বশেষ হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আরো যদি ভালোভাবে আত্মস্থ করতে চাও তাহলে তোমাদের ভাষায় ভালো করে বই দেখে মনোযোগী হয়ে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই বাড়িতে অবস্থান করো এবং নিরাপদে থাকো। খোদা হাফেজ।